কলকাতা শহরের কোলাহল আর ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে তরুণ ডাক্তার ডক্টর অরিন রায় ১ বছরের জন্য পোস্টিং নিলেন দার্জিলিংয়ের প্রান্তে অবস্থিত সেন্ট জুডস স্যানেটোরিয়ামে। পুরনো ব্রিটিশ আমলে তৈরি এই হাসপাতালটি ছিল পাইন আর মেঘে ঢাকা এক পাহাড়ের চূড়ায়। অরিন ভেবেছিলেন এখানে তিনি শান্তি পাবেন আর নিজের গবেষণার কাজটাও এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু তিনি জানতেন না, এই পাহাড়ের শান্ত পরিবেশের আড়ালে লুকিয়ে আছে এক জমাট বাঁধা আতঙ্ক, এক শীতল দীর্ঘশ্বাস। হাসপাতালে যোগ দেওয়ার প্রথম দিনেই অরিনের পরিচয় হল প্রধান ওয়ার্ডেন বাহাদুর ছেত্রীর সাথে। ষাটোর্ধ্ব বাহাদুরজির মুখে সবসময় একটা চিন্তার ছাপ লেগে থাকত। তিনি অরিনকে পুরো হাসপাতাল ঘুরিয়ে দেখানোর সময় একটা নির্দিষ্ট করিডোরের দিকে আঙুল তুলে বলেছিলেন, ডাক্তার সাহেব, সব জায়গায় যাবেন, কিন্তু ওই উত্তর দিকের পুরনো চিলড্রেন্স ওয়ার্ডের তালাটা খুলবেন না, ওটা প্রায় ৪০ বছর ধরে বন্ধ। অরিন যুক্তিবাদী এবং বিজ্ঞানের ছাত্র হওয়ায় এমন কথায় হালকা হাসলেন। কেন বাহাদুরজি, ভেতরে কি কোনো বিপদ আছে? বাহাদুরজির মুখের হাসি মিলিয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, বিপদ নয় সাহেব, অভিশাপ। ওখানে মোমো নার্সের আত্মা থাকে। মোমো নার্স? অরিন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এটা আবার কি ধরনের নাম? ওর আসল নাম ছিল মায়া শেরপা। খুব ভালো নার্স ছিল, বাচ্চাদের খুব ভালোবাসত, নিজের হাতে মোমো বানিয়ে অসুস্থ বাচ্চাদের খাওয়াতো। ওর হাতের মোমো খেলে নাকি বাচ্চাদের অসুখ তাড়াতাড়ি সেরে যেত। সবাই ওকে ভালোবেসে মোমো দিদি বা মোমো নার্স বলে ডাকত। তাহলে সমস্যাটা কোথায়? অরিনের কৌতূহল বাড়ছিল। সমস্যা শুরু হলো এক শীতকালে। হাসপাতালে এক অজানা জ্বর ছড়িয়ে পড়ল, বিশেষ করে বাচ্চাদের মধ্যে। একের পর এক বাচ্চা মারা যেতে লাগল। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিলেন। তখন মায়াদিদি কেমন যেন বদলে যেতে লাগল। রাত জেগে বাচ্চাদের পাশে বসে থাকত আর বিড়বিড় করে কী সব বলতো। তারপর একদিন সকালে দেখা গেল ওয়ার্ডের ৭টা বাচ্চা একসাথে মারা গেছে। তাদের নিথর দেহের পাশে বসে মায়াদিদি হাসছিল, আর তার হাতে ছিল এক প্লেট গরম মোমো। অরিনের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তারপর তারপর আর কি, সবাই ওকে ডাইনি বলতে শুরু করলো। পুলিশ আসার আগেই মায়াদিদি ওই ওয়ার্ডের ভিতরেই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। সেই থেকে ওই ওয়ার্ডটা বন্ধ। রাতের বেলা ওখান থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসে, আর নাকে ভেসে আসে আদা রসুনের গন্ধে ভরা মোমোর তীব্র গন্ধ। যে ওই গন্ধ পায় তার ভাগ্যেই জোটে অমঙ্গল। অরিন এসব শুনেও পুরোপুরি বিশ্বাস করলেন না। তার মনে হলো এটা নিছকই এক স্থানীয় কিংবদন্তি, যা দিয়ে লোকনা ভয় দেখানো হয়। কয়েক সপ্তাহ কেটে গেল। অরিন তার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। পাহাড়ের ঠান্ডা হাওয়া আর মেঘের আনামোনা তার ভালোই লাগছিল। মোমো নার্সের গল্পটা তিনি প্রায় ভুলেই গেছিলেন। একদিন রাতে ডিউটি সেরে নিজের কোয়ার্টারে ফিরছিলেন অরিন। রাত তখন প্রায় ২টো। হাসপাতালটা একেবারে নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক আর হাওয়ার শোঁশো শব্দ। হঠাৎ তার নাকে একটা অদ্ভুত গন্ধ এলো, তীব্র, ঝাঁঝালো, আদা রসুন আর মাংসের কিমার, ঠিক যেন গরম গরম মোমো স্টিম করা হচ্ছে। অরিন চমকে দাঁড়ালেন। এত রাতে হাসপাতালের রান্নাঘর তো বন্ধ, তাহলে এই গন্ধ আসছে কোথা থেকে? তিনি গন্ধটা অনুসরণ করে এগোতে লাগলেন। গন্ধটা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল, আর তাকে টেনে নিয়ে যাচ্ছিল সেই উত্তর দিকের বন্ধ করিডোরটার দিকে। সেই বন্ধ চিলড্রেন্স ওয়ার্ডের দরজার সামনে এসে গন্ধটা যেন দেয়ালে ধাক্কা খেয়ে মিলিয়ে গেল। দরজার নিচে সরু ফাঁক দিয়ে একটা আবছা আলো আসতে দেখা যাচ্ছিল, যা কয়েক মুহূর্ত পরেই নিভে গেল। অরিনের বুকটা ধক করে উঠল। তিনি দরজায় কান পাতলেন। ভেতর থেকে কোনো শব্দ নেই, শুধু জমাট বাঁধা নিস্তব্ধতা। পরদিন সকালে তিনি বাহাদুরজিকে ব্যাপারটা বললেন। বাহাদুরজির মুখটা ভয়ে সাদা হয়ে গেল। সাহেব, আপনাকে না বলেছিলাম ওদিকে যাবেন না? ওটা ভালো লক্ষণ নয়। মোমো নার্স জেগে উঠেছে, নিশ্চয়ই কোনো নতুন শিকার খুঁজছে। অরিন তাকে ধমক দিয়ে বললেন, আরে রাখুন তো আপনার কুসংস্কার, নিশ্চয়ই কেউ মজা করছে। কিন্তু তার মনের ভেতর একটা অজানা ভয় কাঁটার মতো বিঁধে রইল। এর কয়েকদিন পর হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হল ৮ বছরের একটি মেয়ে, রিয়া। নিউমোনিয়ায় ভুগছিল সে। অরিন নিজেই তার চিকিৎসা করছিলেন। রিয়ার অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছিল। একদিন রাতে রাউন্ডে গিয়ে অরিন দেখলেন রিয়া বিছানায় ভয়ে জব্বুধুবু হয়ে বসে আছে। অরিন কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রিয়া, ভয় পাচ্ছ কেন? রিয়া ফিসফিস করে বলল, ডাক্তার আঙ্কেল, একটা আন্টি এসেছিল, আমাকে মোমো খেতে বলছিল। অরিনের বুকটা হিম হয়ে গেল। কেমন দেখতে আন্টিটা? হাসপাতালের কেউ? না, রিয়া মাথা নাড়ল। সাদা শাড়ি পরা, মুখে হাসি, কিন্তু চোখগুলো খুব ভয়ের। বলল, আমার মোমো খেলে তোর সব অসুখ সেরে যাবে। আমি খাইনি বলে রাগ করে চলে গেল। অরিন বুঝলেন এটা রিয়ার জ্বরের ঘোরে দেখা কোনো স্বপ্ন হতে পারে।
তিনি তাকে আশ্বস্ত করে ঘুম পাড়িয়ে দিলেন। কিন্তু সেই রাত থেকেই রিয়ার অবস্থার অবনতি হতে শুরু করল। তার জ্বর বাড়তে লাগল, শ্বাসকষ্ট তীব্র হল। কোনো ওষুধই যেন কাজ করছিল না। পরের রাতে যখন অরিন রিয়ার বেডের পাশে বসে তার পালস দেখছিলেন, তখন ঘরের তাপমাত্রা হঠাৎ করে নামতে শুরু করল। তার নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আর ঠিক তখনই তিনি আবার সেই গন্ধটা পেলেন, মোমোর গন্ধ। এবার আরও তীব্র, যেন কেউ তার কানের পাশে দাঁড়িয়ে মোমো খাচ্ছে। তিনি ঘাড় ঘোরাতেই দেখলেন ওয়ার্ডের জানালার কাঁচটা ঘন কুয়াশায় ঢেকে গেছে, আর সেই কাঁচের ওপর কেউ যেন আঙুল দিয়ে একটা হাসি মুখ এঁকে দিয়েছে। অরিনের সমস্ত যুক্তি, সমস্ত বিজ্ঞান যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। তিনি বুঝতে পারছিলেন এক অশুভ শক্তি রিয়াকে টার্গেট করেছে। অরিন মরিয়া হয়ে উঠলেন। তিনি হাসপাতালের পুরনো আর্কাইভ ঘেটে ৪০ বছর আগের ফাইলপত্র বের করলেন। ধুলোমাখা রেজিস্টারে তিনি মায়া শেরপার ফাইলটা খুঁজে পেলেন। ফাইলের ভেতরে একটা পুরনো খবরের কাটিংও ছিল। সেখানে বাচ্চাদের মৃত্যুর খবরটা ছাপানো ছিল। রিপোর্টের শেষে লেখা ছিল, পুলিশের সন্দেহ নার্স মায়া শেরপা এক ধরনের তান্ত্রিক সাধনার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিশ্বাস করতেন তিনি বাচ্চাদের অসুখ নিজের শরীরে টেনে নিতে পারবেন। হয়তো সেই সাধনাই বুমারাং হয়ে গিয়েছিল। ফাইলের শেষে অরিন একটা ভাঁজ করা হলদেটে কাগজ পেলেন। সেটা ছিল মায়া শেরপার লেখা একটা অসমাপ্ত চিঠি। কাপা কাপা হাতে লেখা, আমি ওদের বাঁচাতে চেয়েছিলাম। ওই শয়তানটা আমাকে বলেছিল ও বাচ্চাদের অসুখ কেড়ে নেবে, বিনিময়ে শুধু একটু খাবার চায়। আমি ওর জন্য মোমো বানিয়েছিলাম, কিন্তু ও মিথ্যেবাদী। ও অসুখের সাথে সাথে ওদের আত্মাও কেড়ে নিয়েছে। এখনও আমার কাছে আসছে, আমার ভেতরের সবকিছু নিংড়ে নিচ্ছে। আমি আর পারছি না, ও আমাকে ছাড়বে না। চিঠির নিচে কালির দাগ ছড়িয়ে গিয়েছিল, যেন চোখের জলে ভিজে গেছে। অরিন বুঝলেন মায়া শেরপা কোনো ডাইনি ছিলেন না। তিনি ছিলেন এক অসহায় মা, যিনি ভুল পথে চালিত হয়েছিলেন। তিনি কোনো অশুভ শক্তির পাল্লায় পড়েছিলেন, যে শক্তিকে তিনি মোমো উৎসর্গ করতেন। সেই শক্তিই বাচ্চাদের প্রাণ কেড়ে নিয়েছিল, আর মায়ার আত্মাকেও নিজের দাস বানিয়ে নিয়েছিল। এখন সেই অতৃপ্ত আত্মা, সেই মোমো নার্স নতুন শিকার খুঁজছে। আর তার এবারের শিকার রিয়া। রিয়ার অবস্থা তখন প্রায় অন্তিম পর্যায়ে। তার নিঃশ্বাস ক্ষীণ হয়ে এসছে। অরিন জানতেন তার হাতে আর সময় নেই। এই অশুভ শক্তিকে যদি হারাতে হয়, তবে তাকে এর উৎসমুখে যেতে হবে, সেই বন্ধ চিলড্রেন্স ওয়ার্ডে। তিনি বাহাদুরজির কাছ থেকে চাবিটা চাইলেন। বাহাদুরজি ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, না সাহেব, ওখানে যাবেন না, ওটা সাক্ষাৎ মৃত্যুপুরী। আমাকে যেতেই হবে বাহাদুরজি। অরিনের গলায় ছিল দৃঢ় প্রত্যয়। রিয়াকে বাঁচাতে হলে ওই অভিশাপকে আজ শেষ করতেই হবে। অরিন একটা শক্তিশালী টর্চ আর মায়া শেরপার সেই চিঠিটা নিয়ে এগিয়ে গেলেন বন্ধ করিডোরের দিকে। দরজার বিশাল তালাটা খুলতেই একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে পচা গন্ধ বেরিয়ে এলো, যার সাথে মিশেছিল সেই অসহ্য মোমোর গন্ধ। ভেতরে পা রাখতেই অরিনের মনে হল তিনি অন্য কোনো জগতে চলে এসছেন। বাতাস ভারী ও শীতল, চারিদিকে ধুলোর আস্তরণ, ভাঙা খেলনা, ছোট ছোট বেডগুলোতে ছেঁড়া চাদর, দেয়ালের রং খসে পড়েছে, জায়গায় জায়গায় শ্যাওলা। তিনি টর্চের আলো ফেলে এগোতে লাগলেন। হঠাৎ একটা বেডের উপর থেকে একটা ছোট্ট বল গড়িয়ে তার পায়ের কাছে এসে থামল। হরিণ চমকে উঠলেন। তিনি আলো ফেলতেই দেখলেন ওয়ার্ডের অন্য প্রান্তে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি পরা এক নারী। তার লম্বা চুল মুখের ওপরে নেমে এসছে। সে খুব ধীরে ধীরে মাথা তুলল। অরেন যা দেখলেন তাতে তার রক্ত জল হয়ে গেল। মুখটা মায়া শেরপার, কিন্তু তাতে কোনো অনুভূতি নেই। চোখ দুটো যেন দুটো কালো গহ্বর, আর ঠোঁটের কোণে লেগে আছে এক বিভৎস অস্বাভাবিক হাসি। তার হাত দুটো বুকের কাছে জড়ো করা, যেন একটা অদৃশ্য প্লেট ধরে আছে। মোমো খাবে? ফিসফিসে শীতল একটা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল গোটা ওয়ার্ডে। সেই কণ্ঠস্বরে কোনো উষ্ণতা ছিল না, ছিল শুধু এক অনন্ত ক্ষুধা। অরিন দেখলেন মায়ার ছায়ামূর্তির পাশে রিয়ার একটা আবঝা অবয়ব ভেসে উঠেছে, যে ধীরে ধীরে মায়ার দিকে এগিয়ে যাচ্ছে। রিয়া, ফিরে এসো! অরিন চিৎকার করে উঠলেন। কিন্তু মায়ার আত্মা হাসল, একটা বিকট খসখসে হাসি। ও এখন আমার, ওর অসুখ আমি নিয়ে নেব, ওর প্রাণও আমি নেব, যেমন ওদের নিয়েছিলাম। অরিন বুঝতে পারলেন ভয় পেলে চলবে না। তিনি কাঁপা হাতে মায়ার চিঠিটা বের করলেন। মায়া দিদি, আপনি এটা চাননি। আপনি বাচ্চাদের ভালোবাসতেন,
আপনি ওদের বাঁচাতে চেয়েছিলেন। ওই শয়তানের ফাঁদে আপনি পা দিয়েছিলেন। আপনি খুনি নন, আপনিও নিজে একজন শিকার। মায়ার হাসিটা এক মুহূর্তের জন্য থেমে গেল। তার বিকৃত মুখে একটা যন্ত্রণার ছাপ ফুটে উঠল। অরিন এগিয়ে গেলেন। ওই অশুভ শক্তিটা আপনাকে ব্যবহার করছে মায়া দিদি। রিয়ার দিকে তাকান। ও আপনার মেয়ের মতো। আপনি কি ওর ক্ষতি করতে পারবেন? আপনার ভেতরের মা কি মরে গেছে? মা! শব্দটা মায়ার গলা থেকে একটা আর্তনাদের মতো বেরিয়ে এলো। তার ছায়ামূর্তিটা কাঁপতে শুরু করল। তার হাসি মুখটা যন্ত্রণায় বিকৃত হতে লাগল। সে দুহাতে নিজের মুখ ঢাকল, যেন অসহ্য কষ্ট পাচ্ছে। ছেড়ে দিন ওকে মায়া দিদি। এই অভিশাপ থেকে নিজেকে মুক্ত করুন। অরিন প্রায় কেঁদেই ফেলেছিলেন। হঠাৎ করেই ওয়ার্ডের তাপমাত্রা স্বাভাবিক হতে শুরু করল। মোমোর গন্ধটা মিলিয়ে গিয়ে একটা পোড়া গন্ধ ছড়িয়ে পড়ল। মায়ার ছায়ামূর্তিটা এক তীব্র আর্তনাদ করে উঠল, যেন তার ভেতর থেকে অন্য কিছু একটা বেরিয়ে আসতে চাইছে। তারপর একটা উজ্জ্বল আলোয় তার শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে বাতাসে মিলিয়ে গেল। যাওয়ার আগে অরিনের কানে শুধু একটা ক্ষীণ স্বর ভেসে এলো, মুক্তি। গোটা বটটা শান্ত হয়ে গেল, নিস্তব্ধ। অরিন হাঁটু গেড়ে বসে পড়লেন। তিনি জিতেছেন। অরেন যখন বট থেকে বেরিয়ে এলেন, তখন ভোরের আলো ফুটছে। তিনি দৌড়ে রিয়ার কেবিনে গেলেন। দেখলেন রিয়া শান্তভাবে ঘুমাচ্ছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, কিন্তু জ্বর ছেড়ে গেছে। নার্স জানান কিছুক্ষণ আগেই রিয়ার অবস্থা হঠাৎ করে ভালো হতে শুরু করেছে। 1 সপ্তাহ পর রিয়া পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেল। সেন্ট জুড স্যানাটোরিয়ামের পরিবেশ থেকে সেই ভয়ের আবহটা কেটে গেছিল। চিলড্রেন্স ওয়ার্ডটার বন্ধ রইল না। বাহাদুরজি নিজেই সেটা পরিষ্কার করে নতুন করে সাজিয়ে তুললেন। অরেন রায় আর কলকাতা ফিরে যাননি। তিনি সেই পাহাড়ের হাসপাতালেই থেকে গেলেন। তিনি এখন আর শুধু বিজ্ঞানের ওপর বিশ্বাস করেন না। তিনি জানেন এই জগতে এমন অনেক কিছু আছে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। মাঝে মাঝে পূর্ণিমার রাতে যখন মেঘ সরে গিয়ে পাহাড়ের চূড়া স্পষ্ট দেখা যায়, তখন হাসপাতালের করিডোরে হাঁটতে হাঁটতে তার মনে হয় বাতাসে যেন একটা হালকা ফুলের গন্ধ ভেসে বেড়াচ্ছে। আর কোনো দিন তিনি সেই মোমোর গন্ধ পাননি। মোমো নার্সের অভিশপ্ত আত্মা হয়তো সত্যিই মুক্তি পেয়েছে, কিন্তু সেই রাতের অভিজ্ঞতা, সেই শীতল হাসি আর ফিসফিসে কণ্ঠস্বর, মোমো খাবে, ড অরেন রায়ের স্মৃতিতে সারা জীবনের জন্য এক স্থায়ী ক্ষত হয়ে থেকে গেছে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।